শাশুড়িমা বোনের বাড়িতে চলে যাওয়ার পর বাড়িটা সত্যিই ফাঁকা হয়ে গেল। সৌমেনও অফিসের কাজে ব্যস্ত। আমি সেদিন দুপুরে রান্নাঘরে কাজ করছিলাম, তখনই জয়দীপ সিংহ ঘরে ঢুকলেন। তার চোখে মুখে এক ধরনের চতুর হাসি ছিল, যা দেখে আমার গা ঘিন ঘিন করে উঠল। সে আমার দিকে এগিয়ে এসে বললেন, সুমিতা, আজ বাড়িটা একদম খালি, তাই না? তোমার বুঝি মন খারাপ? তার কণ্ঠস্বরে এমন এক ধরনের আবেগ ছিল যা আমার কাছে। বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি সুমিতা পাল, কলকাতার একজন মেয়ে। আজ আমি তোমাদের আমার জীবনের এক কঠিন সময়ের গল্প বলবো। যখন সৌমেনকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন আমার মনে হাজারো স্বপ্ন ছিল। ভেবেছিলাম ভালোবাসার একটি নিট তৈরি হবে, যেখানে শুধু শান্তি আর সুখ থাকবে। সৌমেন আর আমি ছোটবেলা থেকেই একে অপরের পরিচিত ছিলাম। আমাদের প্রেম ছিল অনেকটা সিনেমার গল্পের মতো। পরিবারের অমত ছিল প্রথমে, কিন্তু আমাদের ভালোবাসার জোর এতটাই বেশি ছিল যে শেষমেশ সবাই রাজি হয়ে গেল। বিয়ের সানাই বাজল, আর আমি সব স্বপ্ন নিয়ে সৌমেনের হাত ধরে নতুন জীবনে পা রাখলাম। বিয়ের প্রথম কিছুদিন যেন স্বপ্নের মতো কাটছিল। সৌমেন আমাকে চোখের আড়াল হতে দিত না। আমাদের ছোট্ট সংসারটা ভালোবাসার পরশে ভরে উঠেছিল। আমি সারাদিন নিজের হাতে ঘর সাজাতাম, নতুন নতুন রান্না শিখতাম। সৌমেন অফিস থেকে ফিরলে ওর মুখে হাসি দেখতে পেলেই আমার সব ক্লান্তি দূর হয়ে যেত। ও আমার জন্য ছোট ছোট উপহার আনত, আর আমরা দুজনে মিলে ছাদে বসে রাতের আকাশের তারা গুনতাম। আমার মনে হতো পৃথিবীতে আমার চেয়ে সুখী আর কেউ নেই। আমার শাশুড়িও খুব ভালো ছিলেন। তিনি আমাকে নিজের মেয়ের মতোই দেখতেন। সংসারে কোনো ঝামেলা ছিল না, সবকিছু যেন একটা ছন্দে চলছিল। আমার বিশ্বাস ছিল আমার এই সুখের সংসার চিরকাল এমনই থাকবে। তবে এই সুখের ছন্দের মাঝে একটা ছোট বেসুরো সুর বাজতে শুরু করেছিল। সৌমেনের দাদা জয়দীপ সিংহ আমাদের সাথেই থাকতেন। তিনি ছিলেন অবিবাহিত এবং বেশ রাশভারী প্রকৃতির মানুষ। প্রথম দিকে তার উপস্থিতি আমার কাছে স্বাভাবিক মনে হয়েছিল, কিন্তু ধীরে ধীরে আমি খেয়াল করতে শুরু করি তার দৃষ্টিতে একটা অস্বস্তি ছিল, যা আমি ঠিক ব্যাখ্যা করতে পারতাম না। যখনই আমি রান্নাঘরে কাজ করতাম বা বাড়ির অন্য কোথাও যেতাম, মনে হতো তিনি আমাকে লক্ষ্য করছেন। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম যে হয়তো এটা আমার মনের ভুল, হয়তো তিনি স্বাভাবিকভাবেই দেখছেন। কিন্তু মনের গভীরে একটা অজানা আশঙ্কা জন্ম নিচ্ছিল। আমার স্বামী সৌমেন খুব সহজ সরল প্রকৃতির মানুষ ছিল। সে হয়তো আমার এই অস্বস্তিটা ধরতে পারত না। আমি তাকে এ বিষয়ে কিছু বলিনি, কারণ আমি চাইনি আমাদের নতুন সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হোক। তাছাড়া আমি নিশ্চিত ছিলাম না যে আমার সন্দেহটা ঠিক। হয়তো আমি ভুল ভাবছি। কিন্তু জয়দীপ সিংহের আচরণ ক্রমশই আরও স্পষ্ট হয়ে উঠছিল। তিনি সুযোগ পেলেই আমার আশেপাশে ঘোরাঘুরি করতেন, আমার সাথে কথা বলার চেষ্টা করতেন। তার কথার ধরন, তার চোখের দৃষ্টি, সব কিছুতেই একটা অশুভ ইঙ্গিত ছিল। আমি চেষ্টা করতাম তাকে এড়িয়ে চলতে, তার সাথে বেশি কথা না বলতে। কিন্তু তিনি যেন একটা অদৃশ্য জাল বুনছিলেন আমার চারপাশে। আমার শাশুড়ি খুব ধার্মিক মহিলা ছিলেন। তিনি অধিকাংশ সময় পূজোর্চা নিয়ে ব্যস্ত থাকতেন। তাই জয়দীপ সিংহকে নিয়ে তার তেমন কোনো ধারণা ছিল না। আমি লোকমুখে কিছু কথা শুনেছিলাম যে জয়দীপ সিংহ নাকি চরিত্রগত দিক থেকে ভালো নন। তিনি নাকি আগেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন। এই কথাগুলো শুনে আমার মনে আরও ভয় ঢুকে গিয়েছিল। আমি তখন নিশ্চিত হতে শুরু করলাম যে আমার মনের সন্দেহটা অমূলক নয়। তার উদ্দেশ্য ভালো নয়, এটা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। আমার মনে হচ্ছিল তিনি যেন আমাকে শিকারীর চোখে দেখছেন, আর আমি তার ফাঁদে পা দিতে চাই না। এই পরিস্থিতি আমার মনে এক গভীর চাপ সৃষ্টি করছিল। একবার আমি রান্নাঘর থেকে বের হচ্ছিলাম, তখন জয়দীপ সিংহ আমার সামনে এসে দাঁড়ালেন। তিনি আমাকে বললেন, সুমিতা, তুমি আজকাল কেমন যেন একা একা থাকো। আমাদের সাথে গল্প করতে পারো তো? তার গলায় এক ধরনের অতিরিক্ত আন্তরিকতা ছিল, যা আমার কাছে মোটেই ভালো লাগেনি। আমি শুধু মৃদু হেসে কোনোমতে তাকে পাশ কাটিয়ে নিজের ঘরে চলে এলাম। সেদিন থেকেই আমি আরও সতর্ক হয়ে গেলাম। তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা আমি গভীরভাবে পর্যবেক্ষণ করতে শুরু করলাম। আমি বুঝতে পারছিলাম তিনি আমার সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছেন, এবং তার উদ্দেশ্য মোটেও সম্মানজনক নয়।
আমার মন চাইছিল সৌমেনকে সব কথা বলতে, কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না। আমি ভয় পাচ্ছিলাম আমাদের সদ্য শুরু হওয়া ভালোবাসার সংসারে বুঝি কোনো বিপদ আসতে চলেছে। একদিন সৌমেন অফিসের কাজে শহরের বাইরে গিয়েছিল। বাড়িতে আমি আর শাশুড়িমা ছিলাম। সন্ধ্যায় শাশুড়িমা মন্দিরে গিয়েছিলেন আর আমি একা ছিলাম ঘরে। হঠাৎ জয়দীপ সিংহ আমার ঘরে এসে ঢুকলেন। তার চোখে মুখে এক অদ্ভুত অভিব্যক্তি ছিল। তিনি আমার দিকে তাকিয়ে একটা হাসি দিলেন যা আমার রক্ত হিম করে দিয়েছিল। তিনি বললেন, সুমিতা, সৌমেন তো নেই, চলো আমরা একটু গল্প করি। আমি দ্রুত নিজেকে সামলে নিলাম এবং তাকে কৌশলে সরিয়ে দিলাম। আমি বললাম, দাদা, আমার একটু কাজ আছে, পরে কথা বলবো। তার মুখটা রাগে লাল হয়ে গিয়েছিল, কিন্তু আমি তাকে পাত্তা দিলাম না। সেদিনই আমার সব সন্দেহ দূর হয়ে গিয়েছিল। আমি নিশ্চিত হয়েছিলাম যে আমার ভাসুরের আচরণ সত্যিই আপত্তিকর। সেই দিন রাতেই আমি অনেক ভেবেছিলাম। আমি আর চুপ করে থাকতে পারছিলাম না। এই পরিস্থিতি থেকে আমাকে বের হতে হবে। আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার ভাসুরকে এমন একটা শিক্ষা দেব যাতে সে আর কোনোদিন কোনো মেয়ের দিকে অন্যায় উদ্দেশ্যে তাকানোর সাহস না পায়। আমার মনে হচ্ছিল আমি যেন এক গভীর সমুদ্রের মাঝে পড়েছি, আর আমাকে একাই সাঁতার কেটে কুলে ফিরতে হবে। এই গল্পটা শুধু আমার একার নয়, হয়তো অনেক মেয়েরই এমন অভিজ্ঞতা হয়। আমি চাই আমার এই গল্পটা শুনে সবাই যেন সতর্ক হয়। আমি দৃঢ় সংকল্প করেছিলাম আমি আমার সম্মান রক্ষা করব এবং এই অন্যায় সহ্য করব না। আমার লড়াইটা সবে শুরু হয়েছিল। ভাসুরকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্তটা নেওয়ার পর আমার ভেতরে এক নতুন শক্তি এসেছিল। তবে পথটা মোটেও সহজ ছিল না, কারণ জয়দীপ সিংহের মতো মানুষকে সামলানো সহজ কথা নয়। আমি জানতাম আমাকে খুব সাবধানে পা ফেলতে হবে, যাতে কোনো ভুল পদক্ষেপ না হয় এবং পরিস্থিতি আরও খারাপের দিকে না যায়। প্রথমত আমি তার গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করা শুরু করলাম। সে কখন বাড়ি আসে, কখন বের হয়, কার সাথে কথা বলে, সবকিছুই আমি খুব সতর্কতার সাথে খেয়াল রাখতে লাগলাম। আমার উদ্দেশ্য ছিল তার দুর্বলতাগুলো খুঁজে বের করা, কারণ প্রতিটা মানুষেরই কোনো না কোনো দুর্বল দিক থাকে। আমি বিশ্বাস করতাম তার এই আপত্তিকর মানসিকতার পেছনেও হয়তো কোনো কারণ আছে, বা হয়তো সে নিজেকে অপ্রতিরোধ্য ভাবে। সেই রাতের ঘটনার পর থেকে আমি জয়দীপ সিংহকে পুরোপুরি এড়িয়ে চলা শুরু করলাম। তাকে দেখলেই আমি অন্য ঘরে চলে যেতাম বা কোনো কাজের অজুহাত দেখাতাম। সে যদি আমার সাথে কথা বলার চেষ্টা করত, আমি খুব সংক্ষেপে উত্তর দিতাম এবং তাড়াতাড়ি সেখান থেকে সরে যেতাম। আমার এই পরিবর্তনটা হয়তো সে বুঝতে পারছিল। তার চোখে আমি এক ধরনের বিরক্তি দেখতে পেতাম, কিন্তু আমি তাতে পাত্তা দিতাম না। আমার কাছে নিজের সম্মান রক্ষা করাটা তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। আমি মনে মনে দৃঢ় সংকল্প করেছিলাম যে সে যতই চেষ্টা করুক না কেন, আমি তাকে আমার কাছাকাছি আসতে দেব না। এই মানসিক শক্তি আমাকে অনেক সাহায্য করছিল। একদিন সকালবেলা আমি রান্নাঘরে কাজ করছিলাম। শাশুড়িমা পাশের ঘরে পুজো করছিলেন। জয়দীপ সিংহ হঠাৎ রান্নাঘরে এসে ঢুকলেন। আমি তাকে দেখে কিছুটা অবাক হলাম, কারণ তিনি সাধারণত সকালে এত তাড়াতাড়ি রান্নাঘরে আসতেন না। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, সুমিতা, আজ দুপুরে কি রান্না করছ? তার গলায় এক ধরনের অতিরিক্ত মধু মাখানো ছিল, যা আমার কাছে আরও অস্বস্তিকর মনে হয়েছিল। আমি তাকে কিছু বলতে না চেয়ে শুধু বললাম, যা রান্না করি সবই তো আপনার জন্য। আমি দ্রুত হাতের কাজ শেষ করার ভান করলাম। তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেলেন। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমার স্বামীর সাথে আমি এই বিষয়ে সরাসরি কথা বলতে পারছিলাম না, কারণ আমি জানতাম সৌমেন তার দাদাকে কতটা শ্রদ্ধা করে। হঠাৎ করে এই ধরনের অভিযোগ করলে সে হয়তো বিশ্বাস নাও করতে পারে, অথবা হয়তো পারিবারিক অশান্তি শুরু হতে পারে। আমি চাইনি আমার কারণে সৌমেনকে কোনো দ্বিধা বা কষ্টের মধ্যে পড়তে হোক। তাই আমি অপেক্ষা করছিলাম সঠিক সময়ের জন্য। এমন একটা প্রমাণ জোগাড় করার চেষ্টা করছিলাম যা সৌমেনকে বিশ্বাস করাতে পারবে যে তার দাদার আচরণে সমস্যা আছে। আমি জানতাম আবেগপ্রবণ হয়ে কোনো কাজ করলে হিতে বিপরীত হতে পারে। আমাকে বুদ্ধি খাটাতে হবে, কৌশলী হতে হবে। আমি মনে মনে একটা পরিকল্পনা তৈরি করতে লাগলাম। প্রথমে ভাবলাম যদি জয়দীপ সিংহকে কোনোভাবে রেকর্ড করা যায় তাহলে সেটা একটা বড় প্রমাণ হতে পারে। কিন্তু বাড়িতে বসে এটা করাটা খুবই ঝুঁকির কাজ, কারণ তিনি যদি টের পান তাহলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে। তাই আমি এই পরিকল্পনাটা বাতিল করলাম। এরপর ভাবলাম এমন কোনো পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে তার আসল উদ্দেশ্যটা সবার সামনে স্পষ্ট হয়ে যায়, বিশেষ করে সৌমেনের সামনে।
কিন্তু কিভাবে? এই প্রশ্নটা আমাকে কুরে কুরে খাচ্ছিল। আমি বারবার নিজের সাথে পরামর্শ করছিলাম কোনটা সঠিক পথ হবে। আমার শাশুড়িমা যদিও খুব সরল মনের মানুষ, কিন্তু পরিবারের ভেতরে ঘটে যাওয়া ছোট ছোট পরিবর্তনগুলো তার চোখ এড়িয়ে যেত না। একদিন তিনি আমাকে জিজ্ঞেস করলেন, সুমিতা, জয়দীপ কি আজকাল তোমার সাথে কিছু বলছে? কেমন যেন তোমাদের মধ্যে একটা দূরত্ব দেখছি। তার প্রশ্ন শুনে আমি কিছুটা বিচলিত হলাম, কিন্তু নিজেকে সামলে নিয়ে বললাম, না শাশুড়িমা, তেমন কিছু না। আমি হয়তো একটু ক্লান্ত থাকি আজকাল। আমি জানি এই মিথ্যা বলাটা ঠিক নয়, কিন্তু সত্যিটা বললে হয়তো তিনি কষ্ট পেতেন বা ব্যাপারটা নিয়ে অহেতুক চিন্তায় পড়তেন। আমি চাইনি আমার এই সমস্যার কারণে পরিবারের অন্য কেউ কষ্ট পাক। আমি ধীরে ধীরে জয়দীপ সিংহের চারপাশে একটা অদৃশ্য দেয়াল তৈরি করতে লাগলাম। তার সাথে চোখে চোখ রেখে কথা বলা বন্ধ করে দিলাম। সব সময় তাকে এড়িয়ে চলতাম। আমি খুব সচেতন ছিলাম যে তাকে কোনো সুযোগ দেওয়া যাবে না যাতে সে আমার কাছাকাছি আসতে পারে। আমার লক্ষ্য ছিল তাকে এমন একটা ফাঁদে ফেলা, যেখানে সে নিজেই নিজের আসল চেহারাটা প্রকাশ করে দেবে। আমি জানতাম জয়দীপ সিংহ আমার প্রতি অতিরিক্ত আগ্রহী, এবং এই আগ্রহই একদিন তার কাল হবে। আমার মনের মধ্যে একটাই ভাবনা ছিল, তাকে এমন শিক্ষা দিতে হবে যাতে সে আর কোনোদিন কোনো নারীর দিকে অন্যায় উদ্দেশ্যে তাকানোর সাহস না পায়। আমার এই নীরব প্রতিরোধী ছিল আমার প্রথম ধাপ। জয়দীপ সিংহকে শিক্ষা দেওয়ার পরিকল্পনাটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু সেটাকে বাস্তবে রূপ দেওয়াটা ছিল বেশ কঠিন। আমি জানতাম আমাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে যাতে আমার কোনো ভুল পদক্ষেপের কারণে পরিস্থিতি আরও জটিল না হয়। দিন দিন তার আচরণ যেন আরও স্পষ্ট হয়ে উঠছিল। সে চেষ্টা করত আমার কাছাকাছি আসার, ছোট ছোট অজুহাতে আমার ঘরে আসার চেষ্টা করত। আমি তার প্রতিটি চাল লক্ষ্য করতাম আর নিজেকে আরও বেশি করে গুটিয়ে নিতাম। আমার এই নীরব প্রতিরোধী ছিল আমার হাতিয়ার। আমি তাকে স্পষ্ট বার্তা দিতে চেয়েছিলাম যে আমি তার কোনো আপত্তিকর উদ্দেশ্য সফল হতে দেব না। আমি ভেবেছিলাম এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে জয়দীপ সিংহ নিজেই তার মুখোশ খুলে দেবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? বাড়িতে তো সব সময় কেউ না কেউ থাকে। আমি জানতাম আমাকে এমন এক মুহূর্তের জন্য অপেক্ষা করতে হবে যখন সে একেবারে একা থাকবে আর নিজেকে অপ্রতিরোধ্য ভাববে। এই সুযোগের অপেক্ষায় ছিলাম আমি। আমার মনের ভেতর এক অদ্ভুত মিশ্র অনুভূতি কাজ করছিল, ভয়, ঘৃণা এবং জেদ। আমি জানতাম আমি একা নই। এই সমাজে এমন অনেক মেয়েই আছে যারা এমন পরিস্থিতির শিকার হয়, আর তাই আমাকে জিততেই হবে। একদিন দুপুরে সৌমেন অফিস থেকে ফোন করে জানালো যে তাকে জরুরি কাজে অফিসের বাইরে যেতে হবে এবং ফিরতে রাত হবে। আমি শাশুড়িমাকে সব সময় পাশে পেতাম। কিন্তু সেই দিন শাশুড়িমাও পাশের বাড়িতে এক আত্মীয়ের অসুস্থতার খবর পেয়ে দেখা করতে গিয়েছিলেন। বাড়িটা একদম ফাঁকা। আমার বুকটা ধুকপুক করছিল। আমি জানি এই সুযোগটাই হয়তো জয়দীপ সিংহ খুঁজছিল। আমি মনস্থির করলাম আজকের দিনটাই আমার জন্য সঠিক সুযোগ। নিজেকে মানসিকভাবে প্রস্তুত করলাম যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য। একটা অদৃশ্য যুদ্ধ যেন আমার দরজায় কড়া নাড়ছিল। শাশুড়িমা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই জয়দীপ সিংহ আমার ঘরের দরজার সামনে এসে দাঁড়ালেন। তার মুখে একটা হাসি ছিল যা আমার কাছে অত্যন্ত কুৎসিত মনে হল। তিনি বললেন, সুমিতা, আজ বাড়িটা একদম খালি, তাই না? তোমার বুঝি মন খারাপ? তার কণ্ঠস্বরে এমন এক ধরনের আবেগ ছিল যা আমার কাছে ভীষণ আপত্তিকর মনে হল। আমি নিজেকে শান্ত রাখলাম। আমার মনে হচ্ছিল এইবারই সঠিক সময়। আমি খুব স্বাভাবিক গলায় তাকে বললাম, হ্যাঁ দাদা, শাশুড়িমা না থাকলে সত্যিই কেমন লাগে। আমি তার সাথে বেশি কথা বলতে চাইছিলাম না, কিন্তু সে আমার কথা শুনে ঘরে ঢুকে পড়ল। আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। সে সরাসরি আমার ঘরের ভেতরে এসে চেয়ার টেনে বসল। আমার মনের ভেতরে তখন অজানা আশঙ্কা কাজ করছিল। আমার মনে হচ্ছিল এইবার হয়তো আমার পরিকল্পনাটা ভেস্তে যাবে। কিন্তু আমি নিজেকে সামলে নিলাম। এই পরিস্থিতিতে ভয় পেলে চলবে না। আমি একটা গভীর শ্বাস নিলাম এবং নিজেকে বললাম, সুমিতা, এটা তোমার শেষ সুযোগ। জয়দীপ সিংহ আমার দিকে তাকিয়ে বললেন, তোমার সাথে কিছু কথা ছিল সুমিতা। আমি তার দিকে না তাকিয়ে কাজ করার ভান করলাম। আমি জানতাম সে কি বলতে চায়। আমি তাকে কোনো সুযোগ দিতে চাইছিলাম না। আমার মাথায় তখন একটাই চিন্তা ঘুরছিল, কিভাবে তাকে এমন শিক্ষা দেওয়া যায় যাতে সে আর কোনোদিন কারো দিকে অনাকাঙ্ক্ষিত দৃষ্টিতে তাকানোর সাহস না পায়। আমি খুব ধীরে সুস্থে কাজ করছিলাম। সে বারবার আমার মনোযোগ আকর্ষণের চেষ্টা করছিল।
আমি বুঝতে পারছিলাম সে একটা সুযোগ খুঁজছে আমার দুর্বলতার। কিন্তু আমি তাকে সেই সুযোগ দিতে চাইছিলাম না। আমি মনে মনে একটা বুদ্ধি আঁটলাম। আমি তার দিকে সরাসরি তাকালাম এবং একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, দাদা, আপনার সাথে আমারও কিছু কথা ছিল। আমার এই কথা শুনে জয়দীপ সিংহ কিছুটা অবাক হলেন। তার চোখে এক ধরনের কৌতূহল দেখা দিল। আমি এই সুযোগটা কাজে লাগাতে চেয়েছিলাম। আমার উদ্দেশ্য ছিল তাকে এমন একটা ফাঁদে ফেলা, যেখানে সে নিজেই ধরা পড়ে যাবে। আমি জানতাম এইবার আমাকে খুব সাবধানে কথা বলতে হবে। সামান্য ভুল হলেই আমার সব পরিকল্পনা ভেস্তে যেতে পারে। আমি নিজেকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুললাম। আমি জয়দীপ সিংহের দিকে তাকিয়ে এমন কিছু বলতে প্রস্তুত হচ্ছিলাম যা তাকে হতবাক করে দেবে। আমার মনে হয়েছিল এইবারই তার আসল চেহারাটা প্রকাশ পাবে। আমার ভেতরে এক ধরনের উত্তেজনা কাজ করছিল। আমি জানতাম এই মুহূর্তটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইবার তাকে শিক্ষা দিতেই হবে। আমার মনে হলো এর পরের পদক্ষেপটা হবে খুবই মারাত্মক। আমি নিশ্চিত ছিলাম সে আমার কাছ থেকে এমন কিছু আশা করেনি। আমার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল, কিন্তু আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম। আমার লক্ষ্য ছিল স্পষ্ট, তাকে এমনভাবে কোণঠাসা করা যাতে সে নিজের ভুল বুঝতে পারে এবং ভবিষ্যতে এমন কাজকর্ম করার আগে 10 বার ভাবে। জয়দীপ সিংহের দিকে তাকিয়ে আমার মনের ভেতর তখন ঝড় বইছিল। আমি জানতাম এইবার আর কোনো লুকোছাপা নয়, এবার তাকে নিজের আসল রূপটা দেখাতেই হবে। আমি একটা গভীর শ্বাস নিলাম, নিজেকে শান্ত করলাম। তারপর তাকে সরাসরি তাকিয়ে বললাম, দাদা, আপনি হয়তো ভাবছেন আমি খুব সাধারণ একটা মেয়ে আর সবকিছু মুখ বুজে সহ্য করে যাব। কিন্তু আপনি ভুল ভাবছেন। আমার কথা শুনে জয়দীপ সিংহের মুখের ভাব পাল্টে গেল। তার চোখে বিস্ময় আর কিছুটা রাগ ফুটে উঠল। সে হয়তো আমার কাছ থেকে এমনটা আশা করেনি। আমার এই দৃঢ়তা তাকে কিছুটা হতবাক করে দিয়েছিল। আমি তার দিকে হেঁটে গেলাম, কিন্তু একটা নিরাপদ দূরত্ব বজায় রাখলাম। বললাম, দাদা, আমি সব বুঝতে পারি। আপনার চোখের ভাষা, আপনার হাবভাব, কিছুই আমার নজর এড়ায় না। আপনি হয়তো ভেবেছেন সৌমেন না থাকলে আমাকে একা পেয়ে আপনি যা খুশি তাই করতে পারবেন। কিন্তু আপনার জানা উচিত, আমি সুমিতা পাল, ভয় পাওয়ার মেয়ে নই। আমার কথাগুলো শুনে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে হয়তো বুঝেছিল যে তার উদ্দেশ্যটা আমার কাছে স্পষ্ট। আমি তাকে কোনো সুযোগ দিতে চাইছিলাম না নিজেকে নির্দোষ প্রমাণ করার। জয়দীপ সিংহ আমার কথা শুনে দ্রুত নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলেন। তিনি একটা জোরপূর্বক হাসি দিয়ে বললেন, কি বলছো এসব সুমিতা? আমি কি করতে যাব? তার কণ্ঠস্বরে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি মিথ্যা বলছেন। আমি তার এই ভণ্ডামি দেখে আরও বিরক্ত হলাম। আমি তাকে সুযোগ দিলাম না। আমি বললাম, নাটক করবেন না দাদা। আপনার এই অনাকাঙ্ক্ষিত আচরণের কথা আমি লোকমুখেও শুনেছি। আর আজ আপনি আমার ঘরে ঢুকেছেন সৌমেন বাড়িতে নেই জেনে। এর মানে কি সেটা কি আমাকেই বলে দিতে হবে? আমার প্রশ্নগুলো যেন তার মুখের উপর চুনকালি মেখে দিল। আমার এই সরাসরি আক্রমণে জয়দীপ সিংহ সম্পূর্ণ চুপ হয়ে গেলেন। তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। আমি বুঝতে পারছিলাম তিনি নিজেকে খুব অসহায় বোধ করছেন। এই সুযোগটাই আমি খুঁজছিলাম। আমি জানি তাকে মানসিকভাবে দুর্বল করতে পারলে সে আর সাহস পাবে না। আমি তখন আরও আত্মবিশ্বাসের সাথে বললাম, দাদা, আমি আপনার ছোট ভাইয়ের স্ত্রী। এই ঘরের সম্মান আমার কাছে নিজের জীবনের চেয়েও বেশি। আপনি যদি ভেবে থাকেন আমি চুপ করে সব সহ্য করে যাব, তাহলে আপনি ভুল করছেন। আমার গলার স্বর দৃঢ় ছিল, চোখে ছিল প্রতিজ্ঞার আগুন। আমি তখন তাকে আরও স্পষ্ট করে বললাম, আমি আপনাকে শেষবারের মতো সতর্ক করছি। আজ যা হয়েছে তা আমি আপাতত কারোর কাছে বলছি না। কিন্তু এরপর যদি আপনার দিক থেকে সামান্যতম অনাকাঙ্ক্ষিত ইঙ্গিত দেখি, তাহলে আমি চুপ থাকব না। আমি সব কথা সৌমেনকে বলবো, আর তারপর যা হবে তার জন্য সম্পূর্ণভাবে আপনিই দায়ী থাকবেন। আমার এই কথাগুলো জয়দীপ সিংহের উপর গভীর প্রভাব ফেলেছিল। তার মুখের উপর দিয়ে যেন এক ঝলক ভয়ের ছায়া বয়ে গেল। সে বুঝল যে আমি মোটেই ফাঁকা বুলি আওড়াচ্ছি না। জয়দীপ সিংহ কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন। তারপর ধীরে ধীরে মাথা তুলে আমার দিকে তাকালেন। তার চোখে সেই পুরনো ঔদ্ধত্য ছিল না, বরং ছিল এক ধরনের পরাজয়ের ছাপ। তিনি কোনো কথা না বলে ধীর পায়ে আমার ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এই মুহূর্তের জন্য আমি নিজেকে প্রস্তুত করেছিলাম, আর আমি সফল হয়েছিলাম। আমার মনে হচ্ছিল একটা বড় বোঝা আমার বুক থেকে নেমে গেছে।
আমি বিশ্বাস করি আমার এই প্রতিবাদ তাকে কিছুটা হলেও শিক্ষা দিতে পেরেছে। ঘরের দরজা বন্ধ করে আমি চেয়ারে বসে পড়লাম। শরীরটা কাঁপছিল, কিন্তু মনের ভেতর ছিল এক অদ্ভুত শান্তি। আমি জানতাম এই যুদ্ধটা হয়তো এখনো পুরোপুরি শেষ হয়নি। জয়দীপ সিংহের মতো মানুষ সহজে হার মানবে না। কিন্তু আমি তাকে দেখিয়ে দিয়েছি যে আমি দুর্বল নই। আমি তাকে স্পষ্ট করে দিয়েছি যে তার এই আপত্তিকর মানসিকতা আমার কাছে মোটেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনাই ছিল আমার জন্য একটা টার্নিং পয়েন্ট। এরপর থেকে আমি আরও সতর্ক থাকব এবং দেখব সে তার আচরণ পরিবর্তন করে কিনা। আমার আত্মবিশ্বাস ফিরে এসেছিল। আমি বিশ্বাস করি আমার এই লড়াই অনেকের জন্যেই একটা অনুপ্রেরণা হয়ে থাকবে। জয়দীপ সিংহ সেদিন আমার ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমি নিশ্চিত ছিলাম যে আমার এই পদক্ষেপটা একটা বড় পরিবর্তন আনবে। আমি ভেবেছিলাম সে হয়তো নিজের ভুল বুঝতে পারবে এবং তার আচরণে পরিবর্তন আসবে। কিন্তু কিছু মানুষের স্বভাব হয়তো সহজে বদলায় না। প্রথম কিছুদিন সে আমাকে এড়িয়ে চলতে শুরু করল, যা দেখে আমি কিছুটা স্বস্তি পেয়েছিলাম। আমার মনে হয়েছিল, যাক বাবা, একটা ঝামেলা থেকে অন্তত রেহাই পেলাম। সে আমার দিকে ফিরেও তাকাত না, যেন আমি তার কাছে অদৃশ্য। এই নীরবতা আমার কাছে শান্তির বার্তা নিয়ে এসেছিল। কিন্তু তার এই নীরবতা ছিল একটা সাময়িক বিরতি মাত্র। কয়েকদিন পর থেকে আমি আবার তার চোখে সেই পুরনো আপত্তিকর দৃষ্টি দেখতে পেলাম। সে হয়তো ভেবেছিল আমি সব ভুলে গেছি, বা হয়তো আমার সেই কঠোর মনোভাব কমে গেছে। তার এই পুনরাবৃত্তিমূলক আচরণ আমাকে নতুন করে চিন্তায় ফেলে দিল। আমি বুঝতে পারলাম তাকে যে শিক্ষা আমি দিয়েছি তা যথেষ্ট ছিল না। তার মনে হয়তো আমার প্রতি এক ধরনের জেদ তৈরি হয়েছে, অথবা সে আমাকে দুর্বল ভেবেছে। আমি সিদ্ধান্ত নিলাম এইবার তাকে এমন এক শিক্ষা দিতে হবে যা তার জীবনে চিরস্থায়ী প্রভাব ফেলবে। আমি তখন তার উপর আরও কঠোর নজরদারি শুরু করলাম। তার প্রতিটি গতিবিধি, প্রতিটি কথা আমি লক্ষ্য করতে লাগলাম। আমার কাছে মনে হলো শুধু বাড়িতে বসে তাকে শায়েস্তা করা সম্ভব নয়। তার চরিত্রের এই আপত্তিকর দিকটা সবার সামনে আনা দরকার, বিশেষ করে আমার স্বামীর সামনে। কিন্তু কিভাবে? আমি জানতাম আমাকে খুব সূক্ষ্মভাবে কাজ করতে হবে, যাতে কোনোভাবেই আমার দিক থেকে কোনো ভুল না হয়। আমি তখন নতুন এক পরিকল্পনা সাজাতে লাগলাম। আমার মনে হচ্ছিল এইবার তাকে হাতে নাতে ধরতে হবে। আমার স্বামী সৌমেন খুব ব্যস্ত থাকত। অফিস আর ব্যবসা নিয়ে তার চিন্তা শেষ ছিল না। সে এতটাই সরল ছিল যে তার দাদার এমন আপত্তিকর চিন্তাভাবনা সে হয়তো কল্পনাও করতে পারত না। আমি জানতাম তাকে সরাসরি বিশ্বাস করানোটা কঠিন হবে। তাই আমাকে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে সৌমেন নিজে সবকিছু দেখবে এবং উপলব্ধি করবে। আমি ঠিক করলাম আমাকে কিছু প্রমাণ জোগাড় করতে হবে, যা অস্বীকার করার কোনো উপায় থাকবে না। আমি তাকে এমনভাবে ফাঁদে ফেলতে চেয়েছিলাম যাতে সে নিজেই ধরা পড়ে যায়। আমি মনে মনে ঠিক করলাম এইবার তাকে এমনভাবে ফাঁসাতে হবে যাতে সে নিজের মুখেই তার আপত্তিকর উদ্দেশ্যের কথা বলে। আর সেটাকে কৌশলে রেকর্ড করতে হবে। কিন্তু কিভাবে? সৌমেন বেশিরভাগ সময় বাড়িতে না থাকলে এই কাজটা করা সহজ ছিল না। আমি জানতাম জয়দীপ সিংহ আমার প্রতি অতিরিক্ত আগ্রহী, আর এই আগ্রহই হবে তার পরাজয়ের মূল কারণ। আমি তার এই আগ্রহকে কাজে লাগিয়ে তাকে আমার কাছাকাছি আসার সুযোগ দেব, কিন্তু সেটা হবে আমার পূর্বপরিকল্পিত ফাঁদ। একদিন শাশুড়িমা আমাকে বললেন যে তিনি কয়েকদিনের জন্য বোনের বাড়িতে যাবেন। এই খবর শুনে আমার মনে হলো এটাই সেই সুযোগ। সৌমেন অফিসে থাকবে আর শাশুড়িমাও বাড়িতে থাকবেন না। বাড়িটা একদম ফাঁকা। এই মুহূর্তটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমি মনে মনে একটা দৃঢ় সিদ্ধান্ত নিলাম যে এইবার জয়দীপ সিংহকে এমন শিক্ষা দেব যাতে সে আর কোনোদিন কোনো মেয়ের দিকে অনাকাঙ্ক্ষিত দৃষ্টিতে তাকানোর সাহস না পায়। আমার মনে হচ্ছিল এটা আমার শেষ সুযোগ, আর আমাকে এটা কাজে লাগাতেই হবে। আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করলাম। এইবার কোনো ভুল করা যাবে না। আমি জানতাম এই পরিস্থিতিটা আমার জন্য কতটা বিপজ্জনক হতে পারে। কিন্তু আমি আর পিছিয়ে আসার কথা ভাবিনি। আমার মনের ভেতর তখন শুধু একটাই জেদ কাজ করছিল, জয়দীপ সিংহের মতো মানুষকে তার প্রাপ্ত শাস্তি দিতে হবে। আমি এমন একটা পরিকল্পনা সাজাতে শুরু করলাম যেখানে সে নিজেই নিজের দোষ স্বীকার করবে, আর আমি সেটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারব। আমার এই লড়াইটা শুধু আমার একার ছিল না, এটা ছিল সমাজের প্রতিটি নারীর সম্মান রক্ষার লড়াই। শাশুড়িমার বাইরে যাওয়ার খবরটা শুনে আমার ভেতরে এক ধরনের মিশ্র অনুভূতি হল। একদিকে যেমন মনের ভেতর চিনচিন করছিল অজানা আশঙ্কায়, অন্যদিকে দৃঢ় সংকল্পে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে এই সুযোগটা আমাকে কাজে লাগাতেই হবে।
এইবার জয়দীপ সিংহকে এমন শিক্ষা দেব যাতে তার দুঃসাহস চিরতরে বন্ধ হয়ে যায়। আমি নিশ্চিত ছিলাম সে এই সুযোগটা ছাড়বে না। সৌমেন অফিসে গেলে আর শাশুড়িমা বাড়ি থেকে বের হলে জয়দীপ সিংহ আমাকে একা পেয়ে আবারও একই রকম আচরণ করার চেষ্টা করবে। আর আমি এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম। শাশুড়িমা বোনের বাড়িতে চলে যাওয়ার পর বাড়িটা সত্যিই ফাঁকা হয়ে গেল। সৌমেনও অফিসের কাজে ব্যস্ত। আমি সেদিন দুপুরে রান্নাঘরে কাজ করছিলাম, তখনই জয়দীপ সিংহ ঘরে ঢুকলেন। তার চোখে মুখে এক ধরনের চতুর হাসি ছিল, যা দেখে আমার গা ঘিনঘিন করে উঠল। সে আমার দিকে এগিয়ে এসে বললেন, সুমিতা, আজ বাড়িটা একদম খালি, তাই না? তোমার বুঝি মন খারাপ? তার কণ্ঠস্বরে এমন এক ধরনের আবেগ ছিল যা আমার কাছে ভীষণ আপত্তিকর মনে হল। আমি নিজেকে শান্ত রাখলাম। আমার মনে হচ্ছিল এইবারই সঠিক সময়। আমি তার দিকে সরাসরি তাকালাম এবং বললাম, দাদা, আপনার কি কিছু বলার আছে? আমার এই সরাসরি প্রশ্ন তাকে কিছুটা অপ্রস্তুত করে দিল। সে হয়তো ভেবেছিল আমি চুপ করে সব শুনে যাব। আমি তাকে কোনো সুযোগ দিতে চাইছিলাম না। সে ইতস্তত করে বলল, না, মানে ভাবছিলাম তুমি একা আছো, তাই হয়তো তোমার সাথে একটু গল্প করি। তার এই ভান করা কথা শুনে আমার ভেতরে রাগ দানা বাঁধতে শুরু করল। কিন্তু আমি নিজেকে সংযত রাখলাম। আমি তখন তার দিকে এগিয়ে গেলাম, তবে একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে বললাম, দাদা, আপনি তো জানেন আমি আপনার ছোট ভাইয়ের স্ত্রী। আপনারও আমার প্রতি একটা দায়িত্ব আছে। আপনার থেকে আমি এটা আশা করি না। আমার কথা শুনে তার মুখের হাসি উধাও হয়ে গেল। আমি লক্ষ্য করলাম তার চোখে এক ধরনের অস্বস্তি ফুটে উঠেছে। আমি জানতাম আমার কথাগুলো তার মনে প্রভাব ফেলছে। আমি তাকে বোঝাতে চাইছিলাম যে আমি তার উদ্দেশ্য সম্পর্কে পুরোপুরি সচেতন। আমি বললাম, আমি আপনাকে আগেই সতর্ক করেছিলাম। কিন্তু মনে হচ্ছে আপনি আমার কথা কানে নেননি। আপনি কি সত্যিই চান আমি সবকিছু সৌমেনকে খুলে বলি? আপনি কি চান আপনার আর সৌমেনের সম্পর্ক খারাপ হোক? আপনি কি চান সবাই জানুক আপনার আচরণের সমস্যা আছে? আমার প্রতিটি প্রশ্ন যেন তীরের ফলার মতো তার বুকে বিঁধল। তার মুখটা তখন সম্পূর্ণ ফ্যাকাশে হয়ে গেছে। সে হয়তো কল্পনাও করতে পারেনি যে আমি এতটা নির্ভীকভাবে তার মুখোমুখি দাঁড়াব। জয়দীপ সিংহ সম্পূর্ণ চুপ হয়ে গেলেন। তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। আমি বুঝতে পারছিলাম সে নিজেকে খুব অসহায় বোধ করছে। আমি তখন তাকে আরও জোর দিয়ে বললাম, আমি আপনাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। আজ যা হয়েছে আমি সে বিষয়ে আর কোনো কথা বলবো না। কিন্তু এরপর যদি আপনার কাছ থেকে সামান্যতম আপত্তিকর ইঙ্গিত পাই, তাহলে আমি সবকিছু সৌমেনকে জানাব। আর তারপর যা হবে তার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। আমার কথাগুলো যেন জয়দীপ সিংহের উপর জাদু করেছিল। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কোনো কথা না বলে। তার সেই উদ্ধত ভাবটা আর ছিল না। কিছুক্ষণ পর সে কোনো কথা না বলে ধীরে ধীরে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমি জানি না এই শিক্ষাটা তার উপর কতটা স্থায়ী হবে, কিন্তু অন্তত এই মুহূর্তের জন্য আমি তাকে নিজের সীমা চিনিয়ে দিতে পেরেছিলাম। আমার এই লড়াইটা এখানেই শেষ নয়, তবে আমি এই বিজয়ে কিছুটা স্বস্তি পেলাম। আমি বিশ্বাস করি আমার এই ঘটনা অনেকের জন্যই এক সতর্কবার্তা হয়ে থাকবে। জয়দীপ সিংহ আমার ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর একটা থমথমে নীরবতা গ্রাস করেছিল পুরো বাড়িটাকে। আমি জানতাম এই নীরবতাটা সাময়িক। আমি তাকে কিছুটা হলেও ধাক্কা দিতে পেরেছিলাম, কিন্তু তার মতো একজন মানুষের চরিত্র রাতারাতি বদলে যাবে এমনটা ভাবা বোকামি। তবুও সেই মুহূর্তে একটা স্বস্তি পেয়েছিলাম যে অন্তত আজ রাতের মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে। আমি ঘরের দরজাটা ভেতর থেকে ভালো করে বন্ধ করে দিলাম। আমার মনের ভেতর তখনও একটা অজানা আতঙ্ক কাজ করছিল, কিন্তু তার সাথে মিশে ছিল এক দৃঢ় প্রতিজ্ঞা। পরের দিনগুলোতে জয়দীপ সিংহের আচরণে একটা পরিবর্তন লক্ষ্য করলাম। সে আমাকে আগের মতো আর বিরক্ত করত না, সরাসরি আমার মুখোমুখি হতো না। যখনই আমি তার সামনে পড়তাম, সে হয়তো মুখ ফিরিয়ে নিত বা কোনো অজুহাতে অন্য কোথাও চলে যেত। এই পরিবর্তনটা দেখে আমি কিছুটা আশ্বস্ত হলাম। হয়তো আমার কঠোর বার্তাটা তার মনে প্রভাব ফেলেছে। তবে আমি তাকে বিশ্বাস করতে পারিনি। আমি জানতাম এটা হয়তো তার নতুন কোনো কৌশল হতে পারে, অথবা সে হয়তো শুধু সাময়িকভাবে চুপ করে আছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এইবার আর কোনো ঝুঁকি নেব না। সৌমেনকে সব কথা বলার এটাই সঠিক সময়। কিন্তু কিভাবে বলবো? সে তো তার দাদাকে খুব বিশ্বাস করে। হঠাৎ করে এই ধরনের অভিযোগ করলে সে হয়তো আমার কথা বিশ্বাস নাও করতে পারে, অথবা হয়তো পারিবারিক অশান্তি চরমে উঠতে পারে।
তাই আমি ঠিক করলাম তাকে এমনভাবে পরিস্থিতিটা বোঝাতে হবে যাতে সে নিজের চোখে সবকিছু দেখতে পায় এবং বুঝতে পারে। একদিন সন্ধ্যায় সৌমেন অফিস থেকে ফিরলে আমি তাকে চা দিতে গেলাম। সে তখন খুব ক্লান্ত ছিল। আমি তার পাশে বসে আস্তে আস্তে কথা শুরু করলাম। আমি সরাসরি জয়দীপ সিংহের কথা না বলে সাধারণ কিছু পারিবারিক বিষয় নিয়ে কথা বলতে লাগলাম। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে সংসারে কিছু সমস্যা চলছে যা হয়তো তার নজর এড়িয়ে যাচ্ছে। সে আমার কথা শুনছিল, কিন্তু তার চোখে ছিল রাজ্যের ক্লান্তি। আমি তখন তাকে বললাম, সৌমেন, তুমি কি লক্ষ্য করেছ ইদানিং জয়দীপ দাদার আচরণে কিছু পরিবর্তন এসেছে? আমার এই প্রশ্ন শুনে সৌমেন আমার দিকে তাকালো। সে বলল, না তো সুমিতা, কি বলছো তুমি? দাদা তো সবসময় একরকমই। আমি বুঝতে পারছিলাম তাকে বোঝানোটা সহজ হবে না, কিন্তু আমি হাল ছাড়ার মেয়ে নই। আমি বললাম, না সৌমেন, তুমি হয়তো খেয়াল করছো না। আমার মনে হয় দাদার সাথে কারোর কিছু সমস্যা চলছে। তুমি কি একটু খোঁজ নিয়ে দেখবে? আমি কৌশলে জয়দীপ সিংহের বিষয়টা তার মনে ঢুকিয়ে দিলাম। আমার কথায় সৌমেন কিছুটা চিন্তিত হল। সে বলল, সত্যি? আমি তো কিছু বুঝতেই পারছি না। দাদা তো তেমন কারো সাথে মেশেও না। আমি তখন তাকে বললাম, হয়তো আমারই ভুল হচ্ছে। তুমি যদি একবার দাদার সাথে কথা বলতে, তাহলে হয়তো কিছু বুঝতে পারতে। আমি তাকে সরাসরি অভিযোগ না করে তাকেই বিষয়টা অনুসন্ধান করার জন্য প্ররোচনা দিলাম। আমি জানতাম সৌমেন নিজে যদি জয়দীপ সিংহের আসল রূপটা দেখতে পায়, তাহলে তার পক্ষে বিষয়টা মেনে নেওয়া সহজ হবে। পরের দিন সৌমেন যখন জয়দীপ সিংহের সাথে কথা বলতে গেল, আমি দূর থেকে তাদের পর্যবেক্ষণ করছিলাম। আমি জানি না তাদের মধ্যে কি কথা হয়েছিল, তবে জয়দীপ সিংহের মুখে আমি এক ধরনের বিরক্তি দেখতে পেলাম। সৌমেন হয়তো তাকে কিছু প্রশ্ন করেছিল, আর জয়দীপ সিংহ হয়তো কৌশলে সেগুলো এড়িয়ে গিয়েছিল। তাদের কথাবার্তা শেষ হওয়ার পর সৌমেন আমার কাছে এসে বলল, না সুমিতা, দাদার তো কোনো সমস্যা নেই। তুমি হয়তো ভুল ভাবছ। তার কথা শুনে আমি হতাশ হলাম না। আমি জানতাম আমাকে আরও অপেক্ষা করতে হবে সঠিক সুযোগের জন্য। সৌমেনের কথা শুনে আমি কিছুটা হতাশ হলেও হাল ছাড়িনি। আমি জানতাম জয়দীপ সিংহ এতটাই ধূর্ত যে সহজে তার আসল রূপ প্রকাশ করবে না। আমাকে আরও সুনির্দিষ্ট প্রমাণ জোগাড় করতে হবে, যা সৌমেনকে বিশ্বাস করাতে বাধ্য করবে। এরপর আমি এক নতুন কৌশল অবলম্বন করার সিদ্ধান্ত নিলাম। আমি লক্ষ্য করলাম জয়দীপ সিংহ আজকাল প্রায়ই ছাদে গিয়ে একা সময় কাটাতেন, সম্ভবত তার এই ধরনের কাজের সুযোগ খুঁজছিলেন। এই সুযোগটাকে কাজে লাগানোর পরিকল্পনা করলাম। একদিন রাতে সৌমেন কাজ শেষ করে ফিরতে দেরি করল। আমি জেনে বুঝেই একটু দেরি করে খাবার টেবিলে গেলাম। তখন জয়দীপ সিংহ ছাড়া আর কেউ ছিল না। আমি তার দিকে সরাসরি না তাকিয়ে হালকা গলায় বললাম, দাদা, আপনার কি কিছু বলার আছে? ইদানিং আপনাকে কেমন যেন চিন্তিত মনে হচ্ছে। আমার এই অপ্রত্যাশিত প্রশ্ন তাকে কিছুটা অপ্রস্তুত করে দিল। আমি জানতাম এইবার সে হয়তো আমার কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবে। জয়দীপ সিংহ কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সুমিতা, তোমাকে আমার ভালো লাগে। আমি জানি এটা বলা ঠিক নয়, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না। তার এই কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার পরিকল্পনা অনুযায়ী সে নিজেই তার অপরাধ স্বীকার করল। আমি নিজেকে শক্ত রাখলাম এবং কোনো প্রতিক্রিয়া দেখালাম না। আমার ভেতরে তখন এক অদ্ভুত মিশ্র অনুভূতি কাজ করছিল, একদিকে রাগ, অন্যদিকে নিশ্চিত হলাম যে আমার অনুমানই ঠিক ছিল। আমি মনে মনে হাসলাম। আমার ফাঁদ সফল হয়েছে। আমি তখন খুব ধীরে সুস্থে বললাম, দাদা, আপনি কি জানেন আপনি কি বলছেন? আপনি আমার ভাসুর। আপনার এই কথাগুলো কতটা অন্যায় সেটা কি আপনি বুঝতে পারছেন না? আমার এই কথাগুলো তাকে যেন আরও অসহায় করে তুলল। সে হয়তো ভেবেছিল আমি চুপ করে সব শুনব বা দুর্বলতা দেখাব, কিন্তু আমি তাকে কোনো সুযোগ দিতে চাইছিলাম না। তখনই সৌমেন বাড়িতে ফিরল। তার অফিস থেকে ফোন এসেছিল যে তাকে দ্রুত ফিরতে হবে। সৌমেন রান্নাঘরে ঢোকার সাথে সাথেই জয়দীপ সিংহকে আমার সাথে কথা বলতে দেখে থমকে গেল। সে আমাদের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাল। জয়দীপ সিংহের মুখটা ভয়ে সাদা হয়ে গেল। সে হয়তো কল্পনাও করতে পারেনি যে সৌমেন এই সময় ফিরে আসবে। আমি তখন সৌমেনের দিকে ফিরে তাকালাম। আমার চোখে ছিল দৃঢ়তা এবং কষ্ট। আমি বললাম, সৌমেন, তুমি এসে গেছ? তোমার দাদা আমাকে কিছু বলছিলেন যা তোমারও শোনা দরকার। আমার কথা শুনে সৌমেন অবাক হয়ে জয়দীপ সিংহের দিকে তাকাল। জয়দীপ সিংহ তখন থতমত খেয়ে গেলেন, তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না।
সে শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি তখন সৌমেনকে বললাম, সৌমেন, তোমার দাদা আমাকে বলেছেন যে তিনি আমাকে পছন্দ করেন। তিনি ভুলে গেছেন আমি তার ভাইয়ের স্ত্রী, এই বাড়ির বউ। আমার কথা শুনে সৌমেন যেন বজ্রাহত হল। তার চোখ দুটো বড় হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না যে তার দাদা এমন কথা বলতে পারে। জয়দীপ সিংহ তখনও মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন, তার চোখে ছিল চরম লজ্জা এবং অপরাধবোধ। সৌমেন রেগে গিয়ে জয়দীপ সিংহের দিকে তাকাল। সে বিশ্বাস করতে পারছিল না যে তার দাদা এমন জঘন্য কাজ করতে পারেন। জয়দীপ সিংহ কোনো কথা না বলে ধীরে ধীরে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। সৌমেন আমার দিকে তাকাল, তার চোখে ছিল এক গভীর দুঃখ এবং হতাশা। আমি তার হাত ধরে বললাম, আমি তোমাকে মিথ্যে বলিনি সৌমেন। সেই দিন সৌমেন তার দাদার আসল রূপটা দেখতে পেল। সে তার দাদাকে এমন শিক্ষা দিল যে জয়দীপ সিংহ জীবনেও ভুলবে না। এরপর থেকে জয়দীপ সিংহ আর আমাদের বাড়ির ত্রিসীমানাতেও আসেনি। আমার গল্পটা এখানে শেষ হল। আমি জানি এমন ঘটনা সমাজে ঘটে, কিন্তু নারীদের নীরব থাকা উচিত নয়। নিজের সম্মান রক্ষার জন্য লড়াই করতে জানতে হয়। আমি পেরেছি, আপনারাও পারবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।